আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় তোমরা সবাই খুবই ভালো আছো। আহ, আমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের ফ্রি লাইভ ক্লাসটি এবং কি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো প্যাটার্ন, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ। সো তোমাদের বন্ধুদের মধ্যে যারা এখনো আমাদের ক্লাসে জয়েন করে নাই বা এখনো যুক্ত হতে পারে নাই, তোমাদের সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। এমনকি ক্লাসের লিঙ্কটি তোমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা কোচিং এর বিভিন্ন গ্রুপে থাকলে সেই গ্রুপগুলোতে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে ফেলো। যেহেতু আজকের ক্লাসটা সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস, সো এখানে তোমরা চাইলেই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ক্লাসটা দেখার সুযোগ করে দিতে পারো। সো একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যেন তারাও ক্লাসটা করে উপকৃত হতে পারে। সো যারা তোমরা অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছো নতুন, তাদের জন্য আজকে আমাদের সাধারণ গণিত বিষয়ের উপর একদম সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস। আর আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের ক্লাসে তুমি একদম তোমার বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা প্যাটার্ন, এই চ্যাপ্টারের সম্পূর্ণ বেসিক একটা ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো ক্লাসটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও যেন তোমাদের বন্ধুরা দেখতে পারে। এমনকি আজকের ক্লাসটা যেহেতু ফ্রি লাইভ ক্লাস, সবাই যেন দেখার সুযোগ পায়, সেই সুযোগটাও করে দেওয়ার চেষ্টা করো। ওকে, সো তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাই দাও তো। ওকে, আশা করি সাউন্ডে সব ঠিকঠাক আছে। সো তোমরা দেখতে পাচ্ছ কিনা? ওকে, আচ্ছা, সব ঠিকঠাক। ওকে, সো এবার চলো আমাদের আমাদের আজকের ক্লাসটা আমরা কি করব, প্যাটার্ন যে টপিকটা, এই টপিকের উপরে আলোচনা করা শুরু করব। সো একদম বেসিক থেকে আলোচনা করা শুরু করব। যারা এখনো, আশা করি অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, অনেকেই পড়াশোনা করতেছো না বা অনেকে পড়া শুরু করো নাই বই কারণে, অথবা অনেকে বই পাও নাই। সো নানা কারণে হয়তো বা যারা পড়াশোনা শুরু করো নাই বা আজকেই প্রথম ক্লাস করতেছো, তাদের জন্য বলে রাখি, যারা একদমই কিচ্ছু পারো না, একদম কিছুই করো নাই, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে আলোচনা শুরু করব, যেন তোমার এই চ্যাপ্টার সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা যদি না থাকে, তাহলেও আজকের ক্লাস থেকে তুমি একটা পরিপূর্ণ ধারণা পাইতে পারো ইনশাল্লাহ। ওকে, সো আজকের ক্লাসে আমরা কি করব, প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কোন সাবজেক্টের? সেটা হলো সাধারণ গণিত বিষয়ের। কোন সাবজেক্ট? সাধারণ গণিত বিষয়ের। তোমাদের বইয়ে তোমাদের কাছে অনেকের কাছে জটিল মনে হয় এই সাবজেক্টটা, যে আমরা গণিত মানেই হলো অনেকে ভয় পেয়ে যায়। সো যারা গণিতকে ভয় পাও, তারা আপনাদের অনলাইন মাদ্রাসায় যে অষ্টম শ্রেণী যে কোর্স লঞ্চ করা হয়েছে, তোমরা সবাই যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার অষ্টম শ্রেণীর যে কোর্স, সেই কোর্সে গণিত ইনস্ট্রাক্টর হিসেবে আমি যুক্ত থাকব। আশা করব তোমাদের সকলের রেসপন্স থাকবে। এমনকি তোমাদের ওই অষ্টম শ্রেণীর গণিত বইয়ে যত ধরনের সমস্যা আছে, তোমাদের যে ভয় আছে গণিতের বেসিক নিয়ে, তোমাদের বেসিক স্ট্রং করা থেকে শুরু করে তোমাদের অষ্টম শ্রেণীর সম্পূর্ণ বইটা ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব। সো আশা করব তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। তোমরা অবশ্যই ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবা, প্রাইভেট ব্যাচে অথবা গ্রুপে অথবা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। আজকের ক্লাসের প্রথম টপিক আমাদের প্যাটার্ন যেহেতু পড়বো, তাহলে প্যাটার্ন মানে কি বা প্যাটার্ন বলতে কি বোঝায় সেটা আমরা একটু জেনে রাখি। প্যাটার্ন বলতে বোঝায় যে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। মানে কোনো একটা ধারা মেনটেন করে যদি কোনো কিছু লেখা হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যাটার্ন বলবো। যেমন আমি তোমাকে যদি একটু বলে রাখি, একটু সুবিধার্থে, একটা প্যাটার্ন আমরা যদি একটু অঙ্কন করি, তাহলে তুমি বুঝতে পারবা খুব সহজে। যেমন আমি যদি বলি যে ভাইয়া, এই যে এক লিখলাম, একের দুই পাশে আমি দুইটা একও দিলাম, এই যে দুই পাশে দুইটা এক দিলাম। আমি বললাম ভাই এই এক আর এই এক যোগ করে দুই লেখেন, এই যে যোগ করলাম, এই একের এই দুইয়ের দুই পাশে আবার দুইটা ওয়ান দিলাম দিলাম। এবার আসো এই দুইটাকে যোগ করো, করলে কত আসবে? 3। এই দুইটাকে যোগ করো, করলে কত আসবে? 3। এই দুই পাশে আবার দুইটা ওয়ান দিয়ে দাও। 1 আর 3 যোগ করলে কত হয়? 4। এই যে 4। 3 আর 3 যোগ করলে কত হবে? 6। 3 আর 1 যোগ করলে কত হবে? 4। এই যে আবার দুই পাশে 1। সো তুমি কিন্তু একটা ধারা মেনটেন করতেছো। তুমি দেখো এরপরের লাইন তুমি কি করবা, অটোমেটিক্যালি তুমি বুঝতে পারতেছো যে 1 এবং 5 যোগ করে এখানে বসাবা, এই যে 5। 4 এবং 6 যোগ করলে এখানে বসাবা 10। 6 এবং 4 যোগ করে বসাবা 10।
4 এবং 1 যোগ করে বসাবা 5, এরপর আবার কি করবা, দুই পাশে দুইটা 1 বসাবা। এটাই তো একটা ধারা। সো এই যে তুমি একটা নিয়ম মেনটেন করছো এখানে, দেখো একটু খেয়াল করো, একটা নিয়ম মেনটেন করছো যে তোমার প্রথমে ছিল 1, এর পরবর্তীতে তুমি কি করছো, এই 1টাকে এই যে ডাবল 1 বানাইছো, এর পরবর্তীতে তুমি আবার কি করছো, ওকে ওকে ওকে। সো দেখো এইখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা কাজ করতে পারি তোমাদের সুবিধার্থে। দেখো তো এটা আমি মুছে দিই, এটাও মুছে দিই, ওকে ওকে, এটা লক করে দিই আমরা, ওকে। এবার দেখো, সো এইখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে তুমি দেখতে পারবা যে দেখো এইখানে কিন্তু সবগুলো অ্যাঙ্গেলে কি আছে, 1 আছে। ঠিক একইভাবে এই অ্যাঙ্গেলটার দিকে খেয়াল করো, এটাও কি আছে, 1 আছে। কিন্তু বাট এইখানে দেখো 2, এই যে 3 4 5, 3 6 10, দেখছো? সো একটা ধারা কিন্তু মেনটেন করে, দেখো 2 3 4 5, আবার 2 3 4 5, এই যে 6 10 6 10, এরকম করে করে বাড়তে থাকবে। সো এটাকে আমরা কি বলবো, একটা ধারা বলবো বা প্যাটার্ন বলবো। তো এটা কি একটা সাজানো গুছানো না, এটা কি সাজানো গুছানো বা একটা বিন্যস্ত আকারে আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, প্যাটার্ন বলবো। সো প্যাটার্নের জন্য শর্ত কি, তোমার সাজানো লাগবে। প্যাটার্নের জন্য শর্ত কি, তোমার সাজানো আকারে থাকবে, সাজানো আকারে থাকবে, বিন্যস্ত আকারে থাকবে, বিন্যস্ত আকারে থাকবে। বুঝতে পারছি সবাই? ওকে। সো প্যাটার্ন জিনিসটা আমরা মোটামুটি ভাবে একটু বুঝলাম। এবার আসো আমরা আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। সো প্যাটার্নের ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখবা, প্যাটার্ন কোন রাশিকে নিয়ন্ত্রণ করে বা কোন রাশিকে মেনে চলে। তুমি একটা জিনিস মনে রাখবা, এখানে প্যাটার্ন বীজগণিত রাশিকে, বীজগণিতিক রাশি, বীজগণিত বা বীজগাণিতিক রাশি, প্যাটার্ন বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি মেনে চলে। সো এবার আসো তোমাকে বীজগাণিতিক রাশিগুলো আসলে কিভাবে বের করে, এটা অনেকের প্যারা মনে হয় বা অনেকে তোমাদের যারা প্রথমে পড়বা তোমাদের কাছে অনেক প্যারা মনে হবে বা অনেকে বুঝতে প্রবলেম হবে। সো আজকের ক্লাসে একটু মনোযোগ দাও, আমরা কিছু টেকনিক দেখবো, যে টেকনিকগুলোর মাধ্যমে তুমি খুব সুন্দর করে কোনো একটা প্যাটার্ন থেকে তুমি তার প্যাটার্নের বীজগাণিতিক রাশিটা বের করে ফেলতে পারবা। কিভাবে, তুমি দেখো এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে আমাদের, কি কি দেওয়া আছে, যে 2 4 6 8, ওকে, ডট ডট ডট। তাহলে আমি পার্থক্য বের করি, পার্থক্য বের করলে দেখো তো 4 এবং 2 এর পার্থক্য কত আছে, আমাদের পার্থক্য কত আছে এখানে, এই যে 2 এবং 4 পার্থক্য কত আছে, দেখলাম 2 আছে। আবার 4 এবং 6 এর পার্থক্য কত আছে, 2 আছে। 6 এবং 8 এর পার্থক্য কত আছে, 2 আছে। সো আমি কি করবো, একটা শর্টকাট বলবো, শর্টকাটটা হলো এই যে তোমার পার্থক্যটা কত, 2 না, এই যেই পার্থক্যটা বের হবে সেটার সাথে একটা ক চলক হিসেবে যোগ করবা, চলক হিসেবে গুণ করবা, এই যে চলক ক গুণ করলাম। এবার তুমি দেখবা যে এই কয়ের মান যদি তুমি 1 বসাও, কয়ের মান যদি তুমি 1 বসাও, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 না? প্রথম পদটা কি মিলে গেছে? হ্যাঁ মিলে গেছে। যদি না মিলে, যত না মিলবে সেটা কিভাবে করবা সেটা আমরা দেখব। সো পার্থক্যটার সাথে তুমি কি করবা, ক গুণ করবা, পার্থক্যটার সাথে চলক হিসেবে ক গুণ করব। এইটা জাস্ট মাথায় রাখবা, এটা জাস্ট মাথায় রাখবা। এবার আসো, তাহলে এটার বীজগাণিতিক রাশি কি পাইলাম, 2ক। এবার আসো চলো এটাতে চেক করে দেখি যে আসলে কি ঠিকঠাক। দেখো প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ, তাহলে 2ক, 2ক। তাহলে কয়ের মান তো 1, প্রথম পদ মানে কি, কয়ের মান 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে এই যে 2 আছে। দ্বিতীয়, দ্বিতীয় পদ 2ক সমান সমান 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে কত, 4। তৃতীয়টা 2ক সমান সমান 2 ইন্টু 3, তাহলে এই যে 6। তো দেখো ধারাটা কিন্তু মিলতেছে, অলরেডি প্যাটার্নটা কিন্তু ঠিকঠাক আছে, কিসের জন্য, 2কর জন্য। তো আমরা একটা ধারা থেকে, একটা প্যাটার্ন থেকে খুব সহজেই কিন্তু তার বীজগাণিতিক রাশিটা বের করে ফেললাম। এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটা কি নবম শ্রেণীর ক্লাস হচ্ছে কিনা জিজ্ঞাসা করছে যে মাকসুদা বেগম, না এটা হলো অষ্টম শ্রেণীর ক্লাস। একদম যারা মাত্র অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে, সপ্তম শ্রেণী পার করে অষ্টম শ্রেণীতে যারা জয়েন করছো তাদের জন্য আজকে একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস গণিতের উপর, ঠিক আছে? ওকে, সো খেয়াল করো, এমডি জুবাইর বলে দিচ্ছে অষ্টম শ্রেণীর, মাশাআল্লাহ। ওকে, সো খেয়াল করো, এই যে আমরা একটা বীজগাণিতিক রাশি বের করলাম, সেটা শর্টকাটটা কি বললাম, যে যেই পার্থক্যটা থাকবে সেই পার্থক্যের সাথে তুমি কি করে দিবা, একটা ক গুণ আকারে করে দিবা। ক মানে কি, চলক। এখন এই চলক তুমি সবসময় কি ক ধরতে হবে না, ক তোমার নির্দিষ্ট করে ধরার কোনো পারমিশন নাই বা কোনো রুলস না, তুমি চাইলে ক এর পরিবর্তে যে কোনো কিছু একটা ধরে নিতে পারো।
বাট তোমার নাম ধরো না। ওকে, এবার আসো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে একটু খেয়াল করি। ওকে, এখানে একটা ধারা আছে, দেখো এখানে একটা প্যাটার্ন আছে 3 5 7 9। ওকে, এবার খেয়াল করো তো এইখানে পার্থক্য কত আছে আমাদের, পার্থক্য এই যে 3 এবং 5 পার্থক্য আমি দেখতেছি কত 2। আবার 5 এবং 7 পার্থক্য কত 2। 7 এবং 9 পার্থক্য কত আবার 2। তো আমরা তো একটু আগে শিখে আসছি যে পার্থক্য যা থাকবে তার সাথে কি করে দিব, একটা চলক গুণ করে দিব। এবার একটু খেয়াল করো তো, পার্থক্য তো 2 দেখতেছো, পার্থক্য কত 2, এটার সাথে একটা চলক গুণ করে দাও এ ক। এবার খেয়াল করো তো কয়ের মান যদি তুমি 1 বসাও, প্রথমটার জন্য তুমি যদি কয়ের মান 1 বসাও তাহলে কিন্তু তোমার 2 অকে 2 আসতেছে, বাট আমার আছে কত 3, কত কম আছে 1 কম না। তুমি কষ্ট করে এটার সাথে যোগ 1 দিয়ে দাও। তুমি জাস্ট কি করবা, প্রথমটা মেলানোর চেষ্টা করবা, দেখো প্রথমটা মিললেই সব মিলে যাবে। সো বীজগণিতিক রাশি হয়ে গেল। আর এই নিয়মটা দিয়ে আমাদের সব হবে। চলো আমরা একটু আলোচনা করি, দেখি যে আসলে কি হয় কিনা। তুমি খেয়াল করো প্রথমটা, এই যে প্রথমটার ক্ষেত্রে, হ্যাঁ ওকে, শর্টকাটটা কি, যে বীজগণিতিক রাশিটা কি 2 ক যোগ 1। তাহলে 2 ক যোগ 1 মানে কি 2 ইন্টু ক এর মান কত 1 যোগ 1, তাহলে এই যে 3। ঠিক একইভাবে দ্বিতীয়টা 2 ক যোগ 1, দ্বিতীয়টার জন্য ক এর মান তো 2 যোগ 1, তাহলে 4 4 আর 1 যোগ করলে 5। ঠিক একইভাবে তৃতীয়টা দেখো 2 ক যোগ 1, 2 ইন্টু 3 যোগ 1, তাহলে 6 6 1 যোগ করলে কত 7। তো দেখো ধারাটা কিন্তু মিলে গেছে বা প্যাটার্নটা কিন্তু মিলে গেছে। তোমরা কি এটা বুঝতেছো বলো তো, তোমাদের সব ঠিকঠাক আছে কিনা একটু বলো। ওকে, আচ্ছা। সো এখান থেকে দেখো আমরা কিন্তু বের করে ফেললাম, কি বের করে ফেললাম, আমরা এখান থেকে দুইটা লাইন লিখতে পারি যে এইখানের এই ধারাটা বা এই প্যাটার্নটার জন্য কতম পদের মানের, কতম পদের জন্য সূত্র হলো 2 ক 2 ক। এবং কি এটার জন্য যদি বের করি তাহলে কতম পদের জন্য কতম পদ সমান সমান হলো 2 ক যোগ 1। সো এটাই কিন্তু আমাদের একটা সূত্র হিসেবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? এটা সম্পূর্ণ ক্লিয়ার কিনা একটু জানাও তো, এটা কি ক্লিয়ার তোমাদের, বুঝতে কারো সমস্যা আছে? আমরা অলরেডি কি করে ফেললাম, দুইটা প্যাটার্ন থেকে তার বীজগণিতিক রাশিটা কিভাবে বের করে সেই শর্টকাট একদম সহজ ভাষায় কিভাবে বলা যায় সেটা দেখানোর চেষ্টা করলাম। তাহলে চলো আমরা আরেকটু ডিপলি আলোচনা করার জন্য আরেকটু উদাহরণ আছে, চলো। ওকে, এবার খেয়াল করো তো 3 7 কি আছে। ওকে, দেখো 3 7 11 ডট 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 আছে। ওকে, ভালো কথা আছে যেগুলা। সো আমি প্রথমে কি করব, পার্থক্য দেখব, মনে মনে পার্থক্য দেখব। তো 7 আর 2 3 এর পার্থক্য কত 4, 7 আর 11 এর পার্থক্য কত আবার 4। তো তুমি তো জানো পার্থক্য যত থাকবে তার সাথে কি করে দিবা, ক চলক হিসেবে গুণ করে দিবা। তাহলে চলো ওই কাজটাই আমরা করি, যে 4 এর সাথে এই যে পার্থক্য ক চলক হিসেবে ক গুণ করে দিলাম। এবার খেয়াল করো তো, ক এর মান যদি তুমি 1 বসাও, ক এর মান যদি তুমি 1 বসাও তাহলে 4 ওকে 4, বাট আমাদের তো ছিল 3। তো তুমি তো বেশি লিখে ফেলছো, কত বেশি লিখতেছো, 1 বেশি লিখতেছো, এই একটাকে বিয়োগ করে দাও। ওকে, জাস্ট শেষ, এই যে শর্টকাট, বীজগণিতিক রাশি বের হয়ে গেল। সো তুমি খেয়াল করো, এটা যদি তুমি এখন তোমার ভাষায় লেখো, তোমার বইয়ের ভাষায় লেখো, যে প্রথম পদ ওই যে তোমার বীজগণিতিক রাশি কত 4 ক মাইনাস 1, তাহলে 4 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 4 ওকে 1, এই যে 3। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় পদ 4 ক মাইনাস 1 সমান সমান 4 ইন্টু 2 মাইনাস 1, তো 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7। তৃতীয় পদ 4 ক মাইনাস 1, 4 ইন্টু 3 মাইনাস 1 সমান সমান 3 4 12, 12 থেকে 1 বিয়োগ করলে কত হয় 11। সো দেখছো ধারাটা কিন্তু বের করে ফেলছো অলরেডি। সো তুমি বলতে পারো না যে কতম পদের জন্য এই প্যাটার্নের বীজগণিতিক রাশিটা কি হবে, যে 4 ক মাইনাস 1। সো এটাই কিন্তু আমাদের সূত্র, মনে থাকবে, এই মনে থাকবে এটা বলেন।
আচ্ছা, ক্লিয়ার সবাই? সো আমরা কিন্তু খুব সহজে তুমি কিভাবে প্যাটার্ন বুঝবা এই বা একটা প্যাটার্ন থেকে তুমি কিভাবে বীজগণিতিক রাশি বের করবা সেটা কিন্তু অলরেডি আলোচনা করে ফেললাম। এবার আসলে চলো আমরা আরেকটা লাস্ট প্র্যাকটিস করে ফেলি, চলো। তো আমাদের নিয়ম কি আমরা যদি একটু দেখি কিভাবে করবা। সো খেয়াল করো কি কি আছে, 6, 11, 16, 21, এই যেটা। সো খেয়াল করো তোমার প্রথম কাজ কি, তোমার কাজ হলো এই যে 6 এবং 11 পার্থক্য বের করা। পার্থক্য বের করো তো। 6 আর 11 পার্থক্য কত? 5। তুমি 11 এবং 16 পার্থক্য কত? আবার 5। 16 এবং 21 পার্থক্য কত? 5। সো তোমার একটু আগে শর্টকাট কি শিখাইলাম, যেটা পার্থক্য থাকবে তার সাথে তুমি কি করবে, চলক হিসেবে একটা ক গুণ আকারে রেখে দিবা। তাহলে চলো আমরা পার্থক্য বের করলাম 5, এটার সাথে চলক হিসেবে গুণ করলাম ক। এবার দেখতেছি যে ক এর মান যদি তুমি 1 বসাও তাহলে 5 আর 1 গুণ করলে হয় 5, বাট আমার লাগবে কত? 6। তাহলে 5 আছে আমার হাতে, লাগবে 6, তাহলে আরো যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। কত যোগ করতে হবে? তোমার 1 কম আছে মানে 1 যোগ করে দিতে হবে। তাহলে 5 স্কয়ারের সাথে যোগ 1, এইটাই আমাদের কি বীজগাণিতিক রাশি। কোন ধারার? এই প্যাটার্নের জন্য বীজগাণিতিক রাশি কি 5 ক যোগ 1। সো দেখো আমরা কিন্তু যে কোনো প্যাটার্ন থেকে খুব সহজেই কিন্তু তার বীজগাণিতিক রাশিটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এটা এবার তোমার বইয়ের ভাষায় কিভাবে লিখবা? তুমি যদি লেখো এইভাবে, তুমি কি করবা দেখো, আমরা যদি প্রমাণ করি যে প্রথম পদ সমান সমান 5 ক যোগ 1, তাহলে 5 ইন্টু 1 যোগ 1, তাহলে 5 ওকে 5, 5 1 যোগ করলে কত হয়? 6। দ্বিতীয় পদ 5 ক যোগ 1, 5 ইন্টু 2 যোগ 1, তাহলে 5 2 10, 10 আর 1 কত? 11। তৃতীয় পদ 5 ক যোগ 1, 5 ইন্টু 3 যোগ 1, 3 5 15, 15 1 কত হয়? 16। সো দেখতেছো এইভাবেই কিন্তু তুমি কি করতে পারো, বের করে ফেলতে পারো। তাহলে আমি বলতে পারি না যে এই প্যাটার্নের জন্য কতম পদ কত হবে? সূত্র, কতম পদের সূত্রটা কত হবে? যে 5 ক যোগ 1, এটাই তো হবে। সো দেখো এটাই লিখে দিলাম। সবাই ক্লিয়ার হইছো কিনা? একটু দ্রুত জানাও তো ক্লিয়ার হইছো কিনা সবাই। ওকে, আচ্ছা এমডি মুক্তার বলছো মাশাআল্লাহ অনেক সুন্দর, ধন্যবাদ। ওকে, তোমাদের যারা ক্লাস করতেছো, তোমাদের বন্ধুরা যারা এখনো ক্লাসে যুক্ত হয় নাই, তোমরা চাইলেই কিন্তু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ফেলতে পারো, কারণ আজকের ক্লাসটা হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাস, একদম ফ্রি লাইভ ক্লাস। আমাদের কোর্সের পূর্বে এটাই হলো প্রথম ফ্রি লাইভ ক্লাস, আর এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা আর দেখতে পারবা না যারা কোর্সে এনরোল করবা না। সো তোমরা বুঝতেই পারতেছো, দেখো আমাদের কোর্সের ক্লাসগুলো কতটা বোঝানো হয়, একদম সুন্দর করে স্লাইড আকারে দেওয়া হয়েছে, যেটা তোমরা কিন্তু অন্যান্য কোনো প্ল্যাটফর্মে পাচ্ছ না। সো মাদ্রাসা রিলেটেড কাজ করার জন্য আমরাই কিন্তু সর্বপ্রথম তোমাদের জন্য এই সুযোগটা নিয়ে আসছি। দাখিল অষ্টম শ্রেণীর জন্য মাদ্রাসা রিলেটেড কাজ করতেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান বা খুবই কম, এমন অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু তোমরা খুবই কম পাবা, বা পাবাই না, বা পেলেও আমাদের মতো এইরকম কিন্তু পাচ্ছ না। সো তোমরা চাইলেই কিন্তু একদম বেস্ট একটা সার্ভিস পাবা আত্মদিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। সো তোমরা এখনই যারা কোর্সে এনরোল করতে চাও বা এনরোল করতে পারতেছো না, সব রিলেটেড ব্যাপার স্যাপার আমাদের অফিসিয়াল অনলাইন পেজে বা অফিসিয়াল গ্রুপে বা অফিসিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু কোর্সে এনরোল করে ফেলতে পারো। ওকে, তাহলে আমরা কি করলাম? প্যাটার্ন করলাম। প্যাটার্ন মানে কি? বীজগণিতিক রাশিকে মেনে চলে। এবার আসো আমরা যে কোনো প্যাটার্ন থেকে কি বের করলাম, তার বীজগণিতিক রাশিটা খুবই সহজে কিছু টেকনিকের মাধ্যমে বের করে ফেলার চেষ্টা করেছি বা অলরেডি করলাম। ক্লিয়ার সবাই? সো তুমি কিন্তু দেখো একটা প্যাটার্ন থেকে তুমি কিভাবে বীজগণিতিক রাশি বের করবা সেটা আশা করি ক্লিয়ার না সবার। এবার আসো আমরা পরবর্তী একটা টপিক দেখি। পরবর্তী টপিকটা কি? মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা অনেক প্যারা, সবার জন্য অনেক কষ্টকর জিনিস, কিন্তু এটা একদম সহজ জিনিস। কিভাবে? তুমি জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, দুইটা কথা মনে রাখবা। কি কথা? তুমি মনে রাখবা, এই দেখো আমি একদম লিখে দিতেছি, তুমি মনে রাখবা দুইটা কথা। প্রথম যেই কথাটা দেখো, একটু লাইনটা মোটা করে দিই। ওকে, এই যে দুইটা কথা লিখবো এখানে, ঠিক আছে?
তো প্রথম যেই কথাটা মনে রাখবা, এমন সকল সংখ্যা যেগুলা 2 থেকে বড় অথবা 2 এর সমান, এমন সকল সংখ্যা যা 2 থেকে বড় অথবা 2 এর সমান। তাহলে লিখি, প্রথম কথা শেষ কিন্তু, এমন সংখ্যা যা 2 থেকে 2 হতে বড় অথবা সমান, 2 থেকে বড় অথবা সমান, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, নিজের সংখ্যা ছাড়া। এক ও নিজে ছাড়া, নিজের সংখ্যা ছাড়া, নিজের সংখ্যা ধারা নিঃশেষ বিভাজ্য হবে না। বিভাজ্য হবে না। সো অনেকের কাছে জটিল মনে হইতেছে, জাস্ট একটু আন্ডারলাইন করে দিই। দেখো, 2 থেকে বড় অথবা 2 এর সমান, এটা হলো মেইন পয়েন্ট। এক এবং নিজের সংখ্যা ছাড়া, নিজের সংখ্যা ধারা নিঃশেষে বিভাজ্য হবে না। আচ্ছা, নিজের সংখ্যা ব্যতীত, হ্যাঁ এখানে একটা লাইন হবে, সেটা হলো ব্যতীত। ওকে 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 ওকে, দেখো ব্যতীত। সো অনেকের মাথার উপর দিয়ে চলে যাইতেছে, একটু শর্টকাট দেখাই। দেখো আমরা কিছু উদাহরণ দেখি। 2, এই যে 2, এই যে 2, এই সংখ্যাটাকে তুমি কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা? এক এবং নিজের সংখ্যা ছাড়া কিন্তু, মানে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করতে পারবে? পারবা না। ঠিক একইভাবে 3, তোমাকে যদি আমি বলি 5, তুমি কি 5 কে ভাগ করতে পারবা? হ্যাঁ ভাই, অনেকে বলবে 5 কে তো আমি 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো এই যে 5 কে অনেকে এইভাবে বলবে, ভাই 5 কে তো আমি 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দুগুণে 4 হয়, এই যে 2 দুগুণে 4 হয়, এখানে 1 থাকে। এই যে দেখো, এখানে কিন্তু একটা লাইন ছিল, নিঃশেষ বিভাজ্য হবে না। নিঃশেষ বিভাজ্য হবে না মানে এখানে শূন্য হবে না, মানে শেষ করে ফেলতে পারবে না। তোমার তো এখানে বাকশেষ রয়ে গেল, বাকশেষ রয়ে গেলে কিন্তু শেষ আর নিঃশেষে বিভাজ্য হলো না। তাহলে এখানে কি বাকশেষ থাকবে না। ওকে ওকে, তাহলে এবার খেয়াল করো, তাহলে এই 5 কিন্তু তোমার কি হইল? মৌলিক সংখ্যা। 5 কিন্তু কি মৌলিক সংখ্যা। তাহলে 5 যদি মৌলিক সংখ্যা হয়, আমি যদি বলি 7, সেটাও সেম মৌলিক সংখ্যা। যদি আমি 9 বলি, তাহলেই বলবে যে ভাই 9 তো জীবনেও মৌলিক সংখ্যা হবে না। কেন হবে না? কারণ 9 কে আমি খুব সুন্দর করে দেখো 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 9, এটা কিন্তু শূন্য হয়ে গেছে। সো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। সো নিঃশেষে বিভাজ্য যেগুলো হবে না সেগুলো হলো আমাদের উত্তরে যাবে মৌলিক সংখ্যা, কিন্তু যেগুলো হয়ে গেছে সেটা কি মৌলিক সংখ্যা? সেটা কিন্তু মৌলিক সংখ্যা না। সো এবার আসো, 9 তো নেওয়া যাবে না, তাহলে 11 নিতে পারি আমরা, 13 নিতে পারি, 17 নিতে পারি, 19 নিতে পারি, 23 নিতে পারি, 29 নিতে পারি, 31 নিতে পারি, 37 নিতে পারি, 41 নিতে পারি, এরকম করে চলতেছে। সো আমি এগুলা তোমাদের সুবিধার্থে লিখে দিলাম। সো মৌলিক সংখ্যাগুলো ক্লিয়ার হয়েছে? মৌলিক সংখ্যা মানে কি তুমি মনে রাখবা, এমন সকল সংখ্যা যেগুলো 2 থেকে বড় হবে অথবা 2 এর সমান, কিন্তু নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তোমার কি করা যাবে না? নিঃশেষ বিভাজ্য করা যাবে না। ঠিক আছে? যদি নিঃশেষ বিভাজ্য করা যায় বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে কিন্তু ওই সংখ্যাগুলা নিঃশেষ মানে নিঃশেষ বিভাজ্য যেহেতু হবে না, যেহেতু নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে, অথবা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, বাট অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা গেছে, তাহলে সেগুলাকে বলবো কি আমরা? মৌলিক সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার মানে ভাগ করা যাবে না এবং নিঃশেষ বিভাজ্য হবে না, তাহলে সেগুলো কি হবে? মৌলিক সংখ্যা হবে। সো মৌলিক সংখ্যার ব্যাপারটা কি তোমরা ক্লিয়ার হইছো কিনা একটু দ্রুত জানায় দাও তো। মৌলিক সংখ্যার ব্যাপারটা কি তোমরা ক্লিয়ার হইছো? ওকে, আচ্ছা তাহলে এবার আসো। ওকে ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আসো আমরা দেখি পরবর্তীতে কি আছে। ফিবোনাক্কি সংখ্যা, খুবই সুন্দর একটা কথা। দেখো ফিবোনাক্কি কথাটা দেখো, একটু আমি যদি একটু সুবিধার্থে তোমাদের বলে রাখি, আমি একটা এক্সাম্পল টানি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম
মানে কি, যে এই যে ভাই পরপর দুইটা সংখ্যা না, পরপর দুইটা সংখ্যা যোগ করলেই তোমার পরবর্তী সংখ্যা যেটা থাকে সেটা পাওয়া যায়। যেমন দেখো, আমি যদি বলি যে এই এক্সাম্পলটা থেকে 1 আর 1 যোগ করলে কত হয়, 1 যোগ 1, তাহলেই তো তুমি কি পাইতেছো, 2 পাইতেছো না, দেখো এই যে পরবর্তী 2। ঠিক একইভাবে যদি আমি এটা বলি 1 যোগ 2, তাহলে তোমার কত হইতেছে 3। এই 3 কিন্তু দেখো, এই যে পরেরটাতে আছে। আবার 2 এবং 3 যদি করো, 2 এবং 3, 2 যোগ 3, তাহলে কত হইতেছে 5। এই 5 কিন্তু দেখো এই যে এটার মধ্যে আছে। মানে পরপর দুইটা সংখ্যা যোগ করলে তুমি পরবর্তী সংখ্যাটা পাবা। সো আমি যদি বলি যে এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি তোমাকে বললাম কি যে তুমি সপ্তম পদ তো বলে দিছি, এটার পরবর্তী পদটা কত, তাহলে তুমি কি করবা, তুমি বের করবা এইভাবে। দেখো 8 এবং 9 যোগ করলে, 8 এবং 13 যোগ করলে কত হবে 21, তাহলে এই পরবর্তী সংখ্যাটা হবে কত 21। বুঝতে পারছি নাকি পারি নাই? এই বুঝতে পারছি। আচ্ছা, উম্মে যারা বলছো যে আমার এখানে অনেক ডিস্টার্ব দিচ্ছে, কি জন্য ডিস্টার্ব দিচ্ছে বাবা? আয় হায়, তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে? তোমাদের সাউন্ড ঠিকঠাক আছে কিনা, নেটওয়ার্কে কোনো ইস্যু আছে কিনা একটু চেক দিয়ে জানাও তো আমাকে। না, সাউন্ড ঠিকঠাক আছে। আচ্ছা, উম্মে যারা বলছো যে ওকে, সাউন্ড তো ঠিকঠাক আছে, যাদের একটু প্রবলেম হচ্ছে তারা একটু বের হয়ে আবার ঢুকো, ঠিক আছে? ওকে, সো দেখো, আমি যদি তোমাকে একটা ধারা দিয়ে বলি, যেমন সাপোজ আমি তোমাকে এখন একটা ধারা দিই, দেখি কারা কারা এক্সাম অ্যান্সার করতে পারো। দেখো 2, 4, 6, 10, 16, 26, এটার মান কত? সো তুমি একটু খেয়াল করো তো, 2 আর 4 যোগ করলে কত হয় 6, তাহলে এই দুইটা যোগ করে তুমি পরেরটা পাইতেছো, আবার এই দুইটা যোগ করে তুমি পরেরটা পাইতেছো, আবার এই দুইটা যোগ করে তুমি পরেরটা পাইতেছো, এই দুইটা যোগ করে তুমি আবার কি পাইতেছো, পরেরটা পাইতেছো, তাহলে এই দুইটা যোগ করে তুমি কি পাবা, পরেরটা পাবা। তাহলে 16 যোগ 26 কত হয়, 16 যোগ 26 কত হয়, 20 আর 10 30, 30 আর 12 কত হয় 42, তাহলে এটা হবে কত 42, মানে 42। ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার কিনা সবাই? ওকে, সো ফিবোনাকি সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমাদের মোটামুটি সবচেয়ে প্যারা দিবে তোমাদের এই টপিকসটা, সেটা হলো ম্যাজিক বর্গ। সো যেহেতু ফ্রি লাইফ ক্লাস, আমরা একটু টেকনিকের মাধ্যমে কিভাবে তুমি ম্যাজিক বর্গটা অঙ্কন করে ফেলবা এই জিনিসটা তোমাকে দেখানোর চেষ্টা করবো। এখন কথা হলো ম্যাজিক বর্গ জিনিসটা আসলে কি। ম্যাজিক বর্গ বলতে বোঝায় কি, যে ম্যাজিক বর্গে পাশাপাশি এবং উপর নিচে সমান সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ থাকে। মানে তুমি দেখো, আমি যদি তোমাকে বলি ম্যাজিক বর্গ হলো 3/3, আমরা 3 ঘরের জন্য দেখাচ্ছি, 3 ঘরের জন্য দেখাচ্ছি, দেখো 3 ইন্টু 3 ক্রমের জন্য, 3 ক্রমের জন্য, ঠিক আছে, 3 ক্রমের জন্য। এবার আসো, 3 ক্রমের জন্য যদি হয়, 3 ক্রমের জন্য যদি হয়, তাহলে আমরা ঘর আঁকবো না, এই যে একটা বক্স আঁকি, একটা বক্স আঁকি, ঠিক আছে, বক্স আঁকলাম, এর পরবর্তীতে এটারে বক্স করে দাও, 3টা, 1টা, 2টা এবং 3টা। ওকে, দেখা যাচ্ছে ছোট হয়ে গেছে নাকি? না, ঠিকঠাক আছে। ওকে, এবার খেয়াল করো, এই 1 2 3, ঠিক আছে। সো কত বানাইতে হবে, কত লাগবে আমাকে বলতে পারবা, কত লাগবে বানাইতে হবে, কত লাগবে? হুম, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তোমাদের সাউন্ড শোনা যাচ্ছে এবার, দেখো
সো আমরা যদি একটু দেখি 3 ক্রমের জন্য তোমার কত লাগবে কোনাকুনি, এবং দেখো এখানে একটা বিশেষ পয়েন্ট আছে। সো ম্যাজিক বর্গ জিনিসটা কি? ম্যাজিক বর্গ জিনিসটা আমরা যদি একটু পড়ি, ম্যাজিক বর্গ জিনিসটা হলো ম্যাজিক বর্গে পাশাপাশি এবং উপর নিচে সমান সংখ্যক ক্ষুদ্র বর্গ থাকে। সো আমরা যদি দেখি 3 ক্রমের জন্য, দেখো এই একটা দুইটা তিনটা যে সমান সংখ্যক 3টা ক্রম আছে, আবার এই পাশেও সমান সংখ্যক 3টা ক্রম আছে, মানে আমি দেখতেছি যে প্রত্যেকটা কি থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ থাকবে। কি সংখ্যক? সমান সংখ্যক। এই যে 3 ক্রমের জন্য এখানেও 3টা, এইভাবেও 3টা, সবভাবে 3টা করে আছে। এবার আসো ক্ষুদ্র বর্গের সংখ্যাগুলোর পাশাপাশি উপর নিচ অথবা কোনাকুনি যোগ করলে যোগফল কি হবে? একই হবে। মানে তুমি যদি এইভাবে যোগ করো, এইভাবে যোগ করো, এইভাবে যোগ করো, যেভাবেই করো না কেন যোগফল কি আসবে? একই রকম আসবে। তাহলে আমরা এখানে যোগ করলে যোগফল যে একই রকম আসবে, কত বানানোর টার্গেট নিব? 3 ক্রমের জন্য কত বানাইতে হবে, মানে এই পাশে যোগ করলে বা এইভাবে যোগ করলে কত হবে, সেটার জন্য একটু মনে রাখবা। সেটার জন্য সূত্রটা হলো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই কি 2। সো n এর সাথে এক কথাটা মিলতেছে না, আমি যদি বাংলায় লিখি তোমাদের সুবিধার্থে, ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2। এটা কি কত হবে, যোগফলটা কত হবে সেটা বোঝার সুবিধার্থে তুমি খেয়াল করো, এটা কি যোগফল, যোগফল, ঠিক আছে? তাহলে দেখো তোমরা কত ক্রমের জন্য করতেছো? 3 ক্রমের জন্য। তাহলে ক এর মান কত? 3। ক ইজ ইকুয়াল টু 3 হলে, ক ইজ ইকুয়াল টু 3 হলে, সো 3 হলে দেখো 3 স্কোয়ার যোগ 1 ডিভাইড বাই 2, তাহলে কত হইতেছে? 9, 9 সাথে 1 যোগ করলে 10, 10 আর 3 যোগ করলে কত হয়? হ্যাঁ, বুঝতেছি সবাই, বুঝছো কি না? সো এটা একটু মিস্টেক হয়ে গেছে আমাদের, এটা কি হয়ে গেছে? একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, এটা দেখাবো একটু, একটা মিনিট। তাহলে আমাদের এখানে ওকে ওকে, দুঃখিত, আল্লাহু আকবার। ওকে, দেখো 3 ক্রমের জন্য, আচ্ছা আচ্ছা, 3 ক্রমের জন্য আমাদের কত লাগবে? দেখো 3 ক্রমের জন্য, ওকে, সো 3 ক্রমের জন্য একটু বলে রাখি, 3 ক্রমের জন্য যোগফল 15 হবে। যোগফল কত হবে? 15 হবে, 15। সো 15। সো তুমি যদি একটু দেখো কি জানি লিখতে নিয়েছিলাম এখানে। সো 1, তোমার কাছে ঘর কয়টা আছে? 9টা। তাহলে তোমার কাছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9। সো একটু টেকনিকটা দেখো, যে তুমি কি করবা, এখানে বেজোড় যে সংখ্যাগুলো আছে না, বেজোড় সংখ্যা কি কি আছে দেখো তো, আইডেন্টিফাই করো। 2 4 6 8, এই সংখ্যাগুলোকে ঘরগুলোতে, এই কর্নারের ঘরগুলোতে বসায় ফেলো। যেমন আমি যদি বসাই যে 2 4 6 এই যে 8, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো তোমার এই যে মাঝখানে দেখো তো তোমার এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? টোটাল 9টা সংখ্যা আছে। মাঝখানে দেখো তো এই 9টা সংখ্যার মাঝখানে কয়টা? এখানে 4টা দিলাম, আর এই লাস্টের থেকে এই 4টা দিলাম, তাহলে মাঝখানে কি থাকে? 5 না? এই 5টাকে তুমি মাঝখানে বসায় দাও। এবার এই যে 9টা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো বাকি আছে, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 1। এই 1টাকে তুমি উপরে বসায় দাও। সবচেয়ে বড় সংখ্যা কত? 9। এই 9টাকে তুমি নিচে বসায় দাও।
এবার কথা হলো বাকি আছে কে কে আর, তাহলে 1 এবং 9 চলে গেছে, 3 এবং 7 আছে না, 3 এবং 7 তুমি তোমার মতো করে বসায় দাও। তাহলে দেখো আমি যদি এখানে 7 বসাই, এই যে 3 বসাই, শেষ। দেখো 15 হয়ে গেছে কিন্তু। তো তুমি এবার খেয়াল করো, তুমি যদি এবার একটু অ্যাঙ্গেল মিলাও, তুমি কি করো এবার একটু অ্যাঙ্গেল মিলাও। দেখো আমরা যদি এইভাবে, এই যে এখানে যে 3টা সংখ্যা আছে, দেখো আমি যদি বলি যে 6, 1 এবং 8, এগুলাকে যদি তুমি একটু যোগ করো, তুমি দেখো এইভাবে যোগ করলে দেখবা কি 15 আসতেছে। ঠিক একইভাবে এই অ্যাঙ্গেলটাই যদি তুমি এবার 3, 5, 7 এইটা যোগ করো, তুমি দেখো এটার মধ্যে কত আসতেছে, 15 আসতেছে। ঠিক একইভাবে তুমি যদি 4, 9, 2, 9 আর 2 কত হয় 11, 11 আর 4 কত 13, 11 আর 4 15, এই যে 15। বুঝতে পারছি সবাই? সো তুমি যেভাবেই করবা দেখবা এই যে এইভাবে করো, এটা তো কি আসতেছে 15ই আসবে, এইভাবে করলেও কত আসবে 15ই আসবে। ঠিক একইভাবে এইভাবে করো, এইভাবে, তাতেও কি আসবে 15ই আসবে। এখন যদি কেউ বলে যে ভাই কোনাকুনির কথাটাও বলছিল আমাকে, কোনাকুনির কথাটাও বলছিল, তাহলে এবার আসো অ্যাঙ্গেল করো, এই অ্যাঙ্গেলটাতে যদি করো সেই ক্ষেত্রে কত আসবে 15 হবে। বুঝতে পারছি সবাই? এই বুঝতে পারছি? বলো বুঝতে পেরেছি কি না? সো যদি তোমরা বুঝতে পারো, এবার আসো 3 ক্রমের জন্য তো গেল, আমরা যদি একটু স্পেশাল ভাবে 4 ক্রমেরটা দেখার চেষ্টা করি। 4 ক্রম, তাহলে 4 ক্রমেরটা কি করবা দেখো, আমরা 4 ক্রমেরটা একটু ডিজাইন করে দেখার চেষ্টা করবো। দেখো ওকে, 4 ক্রম, 4 ক্রম 1, 2, 3, ঠিক আছে 4 ক্রম 1, ওই যে বর্গাকার ছোট ছোট ঘর থাকবে সমপরিমাণ, তাহলে এই যে 4টা 4টা করে রইল। এবার একটা কাজ করব আমরা এখানে, এবার একটা কাজ করব এখানে, এটাকে কপি করে নিই, এই যে আরেকটা ঘর নিলাম, ঠিক আছে, এটাকে আমি একটু এটাকে একটু পাশে নিয়ে যাই। ওকে, এটাকেও একটু নিয়ে আসি, ঠিক আছে। এবার কাজ হলো তুমি দেখো এটাতে আমি কি করব, প্রথম যে ঘরটাতে আছে আমার তো এখানে ঘর কয়টা 16টা না, আমি 1 থেকে 16 পর্যন্ত বসাই দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে, ঘর বসাই দিছি, ঘর বসাই দিছি। বুঝতে পারছি সবাই? ওকে, আচ্ছা, আব্দুল হাকিম বলছো বুঝতে পারছি। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো দেখো, আমরা ম্যাজিক বর্গের ঘর আঁকবো 4 ক্রমের জন্য। তাহলে আমরা ম্যাজিক বর্গ তো মানেই জানি যে আমাদের আড়াই যোগ করো, পাশাপাশি যোগ করো, কোনাকুনি যোগ করো, সবভাবে যোগ করলে যোগফল কি আসবে, একটা নির্দিষ্ট যোগফল আসবে। মানে যোগফলটা একদম সমান থাকবে, সব দিক দিয়ে যোগ করলে তুমি যোগফলটা কি পাবা, সমান পাবা। আর ওইভাবে তোমার কি করতে বলছে 4/4 এর জন্য আঁকতে বলছে। এখন কথা হলো 4/4 এর জন্য আমাদের ক্রমের সংখ্যাটা কত আসবে, মানে যোগফলটা কত আসবে সেটা বোঝার জন্য তোমার হলো সূত্র আছে একটা, সূত্রটা হলো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হলো 2। সো আমি দেখতেছি এখানে কয় ক্রমের জন্য, 4 ক্রমের জন্য। তাহলে n এর মান কত বসাবা তুমি, 4 বসাবা। n এর মান কত বসাবা তুমি, 4 বসাবা। এই যে n এর মান 4, 4 হলে তাহলে কি আসতেছে দেখো তো, 4 ইন্টু 4 স্কোয়ার যোগ 1 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে পাইতেছি আমরা 4 ইন্টু 4 এর উপর স্কোয়ার মানে 16, 16 যোগ 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে দেখতেছো 4 ইন্টু 17 ডিভাইড বাই 2। তাহলে 4 17 কত হয়, 428, মানে 8, হাতে আছে 2, 4 ওকে 4, 4 আর 2 6, নিচে হলো 2। তাহলে 68 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 34। সো ঘর লাগবে কত হবে, যোগফলটা কত হবে 34 হবে। মানে এখান থেকে আমরা একটা জিনিস আইডিয়া করলাম, সেটা কি যে তুমি যেভাবেই যোগ করো না কেন
আমাদের আড়াআড়ি করো, পাশাপাশি করো, যেভাবেই যোগ করো না কেন, যোগফলটা কত বের করতে হবে? 34 বের করতে হবে। যোগফলটা 34 বের করতে হবে। এই যে এটা হলো মেইন সূত্র। ওকে, সো এবার আসো 34 কেমনে বানাবা। তুমি এখানে একটা অ্যাপ্লাই করবে, একটা নিয়ম অ্যাপ্লাই করবে, একটা টেকনিক অ্যাপ্লাই করবে। তুমি কি করবা? প্রথমে অ্যাঙ্গেল করে টান দাও। এই যে অ্যাঙ্গেল করে টান দাও, দিলাম আমি অ্যাঙ্গেল করে টান। ঠিক একইভাবে এইখানেও একটা অ্যাঙ্গেল করে টান দাও, দিলাম। সো যেই ঘরগুলাতে স্পর্শ করছে, ঘরগুলা কি করছে? স্পর্শ করছে, এই ঘরগুলা বাদে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি ওইখানে বসায় ফেলবো, জায়গা মতো বসায় দিব। ভালো করে খেয়াল করো। তাহলে 2 3 5 8, 2 3 5 8। ওকে, ঠিক একইভাবে 9 12, 9 12, 9 এই যে 12। ঠিক একইভাবে 14 15, 14 এই যে 15 বসাই দিলাম। এবার আসো, আমাদের কিন্তু যোগফল কত লাগবে? 34 লাগবে। যোগফল কত লাগবে? 34 লাগবে। ওকে, এবার তুমি যে অ্যাঙ্গেল দুইটা করছো না, এই ঘরগুলাকে উল্টায় দাও। উল্টায় দাও বলতে কি বোঝায়? যেমন দেখো এখানে 16 আছে নিচে, এই ঘরে 16 ছিল, এটা কি যাবে? উপরে চলে যাবে, যে 16। ঠিক একইভাবে 11, এরপর কত? 6 এবং 1, 6 এই যে 1। ঠিক একইভাবে এই ঘরটাকে উল্টায় দাও, তাহলে কত আসবে? 4 7 10, এবার 13। তুমি এবার যোগ করে দেখো, দেখো তো 34 আসছে কিনা সব দিক থেকে। দেখি আমরা, 16 আর 2 যোগ করলে কত হয়? 18, 18 আর 3 যোগ করলে কত হয়? 21, 21 আর 13 যোগ করলে কত হয়? 31, 3 34। ওকে, সো তুমি দেখবা কি সব দিক থেকে যোগ করো, তোমার দেখবা কি যোগফলটা 34 আসতেছে। তুমি সব দিক থেকে যোগ করো, এই বরাবর যোগ করো, দেখবা কি 34 আসতেছে। তুমি মনে করো মন চাইলো তোমার এই বরাবর যোগ করবা, সরি এই বরাবর ধরলাম আমি, এই অ্যাঙ্গেল বরাবর যোগ করবা, এই অ্যাঙ্গেল বরাবর যোগ করবা, তাতেও কত আসবে? 34 আসবে। ঠিক একইভাবে তোমার মন চাইলো যে ভাই আমি এই অ্যাঙ্গেল বরাবর যোগ করব, তাতেও কত আসবে? 34 আসবে। সো তুমি যেইভাবেই করো না কেন যোগফল কত আসতেছে? 34 আসতেছে। মানে এটা হলো 4/4 ক্রমের জন্য আমাদের একটা ম্যাজিক বর্গ, যে তুমি যেভাবেই করো না কেন যোগফলটা কি আসবে? একই রকম আসবে। সো নিয়মটা তুমি জাস্ট মাথায় রাখার চেষ্টা করবা। সো আজকে যেহেতু আমাদের ফ্রি লাইফ ক্লাস ছিল, আমরা জাস্ট চেষ্টা করছি যে তোমাদের একটা ধারণা দেওয়ার। আমাদের পেইড ব্যাচে আমরা চেষ্টা করবো একদম বেসিক ক্লিয়ার করে, খুব ডিটেলস আলোচনা করে তোমাদের আরো স্পেশালভাবে অঙ্কের ক্লাসগুলা কমপ্লিট করে দেওয়ার, যেন তোমাদের বিগত যে বেসিকগুলো আছে সেই বেসিকের দুর্বলতা থাকার পরেও যেন তোমরা ভালো কিছু করতে পারো, এবং যাদের দুর্বলতা আছে তাদের দুর্বলতার জন্য কাটাইয়া উঠতে পারো। সেই জন্য আমি চেষ্টা করব তোমাদের গণিত ক্লাসগুলো একটু স্পেশালভাবে বেসিক থেকে আলোচনা করে করানোর চেষ্টা করব। তারপরে তোমাদের মেন বই, এরপরে আমরা সৃজনশীল সলভ করার চেষ্টা করব, এবং এমসিকিউর জন্য বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক অবশ্যই তো থাকবেই। ঠিক আছে, তাহলে তোমরা যারা এখনো ক্লাসটা করতেছো বা পরবর্তীতে করবা, সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দিবা, যেন তারাও পরবর্তীতে ক্লাসটা দেখতে পারে, এমনকি যেন তারাও উপকার পেতে পারে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।